নমস্কার। আজ আমরা রবার্ট গ্রিনের লেখা বিখ্যাত আর হ্যাঁ কিছুটা বিতর্কিতও বটে সেই বইটা দ্য 48 লজ অফ পাওয়ার বা ক্ষমতার 48 সূত্র নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, নমস্কার। এই বইটা তো বেশ আলোড়ন ফেলেছিল। ঠিক। তো আমাদের হাতে বইটির কিছু অংশ আর তার বিশ্লেষণ আছে। জীবনের নানা ক্ষেত্রে ক্ষমতার যে একটা অদৃশ্য খেলা চলে, এই বইটা সেই নিয়ম কানুনগুলোই তুলে ধরে। একদম। গ্রিনের মতে ক্ষমতা কিন্তু শুধু টাকা পয়সা বা ধরুন শারীরিক শক্তি নয়। হুম। ক্ষমতা আসলে পরিস্থিতি আর মানুষকে নিজের মতো করে চালনা করার একটা একটা কৌশল বা ক্ষমতা। এই জিনিসটাই ঠিক করে দেয় কে এগোবে, কে পিছিয়ে পড়বে। আর বইটা এই লুকানো নিয়মগুলোকেই সামনে আনছে, তাই তো? হ্যাঁ, এই লুকানো দিকগুলোই। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই সূত্রগুলোর মূল ব্যাপারটা একটু বোঝা আর আমাদের রোজকার জীবনে এগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা সেটা খুঁজে বের করা। চলুন তাহলে শুরু করা যাক। ক্ষমতা আসলে কি, এই আইডিয়াটা দিয়ে শুরু করি। অবশ্যই, অবশ্যই। দেখুন, বইটার মূল কথাই হলো ক্ষমতা মানে নিয়ন্ত্রণ। কিসের ওপর নিয়ন্ত্রণ? নিজের ভাগ্য, চারপাশের অবস্থা, এমনকি অন্যের আচরণ বা ধারণা, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ। আচ্ছা। সমাজে কে কোথায় থাকবে, কে সুযোগ পাবে, কে পাবে না, এর অনেকটাই নির্ভর করে এই ক্ষমতার অদৃশ্য খেলার উপর। এটা জীবনের একটা খুব শক্তিশালী চালিকা শক্তি। সবসময় হয়তো চোখে দেখি না, কিন্তু অনুভব করি। ঠিক, প্রতিনিয়ত অনুভব করি। গ্রিনের কাজটা হলো এই অলিখিত নিয়মগুলোকে স্পষ্ট করে দেওয়া। বেশ। ৪৮টা সূত্রের মধ্যে প্রথমটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। নেভার আউটশাইন দ্য মাস্টার, গুরু বা বসকে ছাপিয়ে যেও না। এটা শুনতে কেমন যেন লাগছে না? নিজের যোগ্যতাকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, প্রথমবার শুনলে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু এর পেছনে একটা গভীর সাইকোলজিক্যাল আর স্ট্র্যাটেজিক দিক আছে। সেটা কিরকম? ধরুন, পুরনো দিনের দরবারের কথা। যদি কোনো সভাসদ বাদশার চেয়ে নিজেকে বেশি জ্ঞানী বা প্রতিভাবান দেখাতেন, তাহলে তো বাদশার খারাপ লাগবেই। ঠিক, বাদশার অহং বা ইগোতে লাগবে, আর তার ফল সেই সভাসদের পতন। গ্রিন বলছেন, আপনার বস বা ঊর্ধ্বতন যদি আপনার জন্য নিজেকে ছোট বা অযোগ্য মনে করেন, তাহলে তিনি আপনাকে শত্রু ভাবতে শুরু করবেন, আপনার ক্ষতি করার চেষ্টা করবেন। তার মানে কি নিজের যোগ্যতা একদম দেখাবো না? না, না, ঠিক তা নয়। বরং কৌশলটা হলো নিজের যোগ্যতাকে এমনভাবে দেখানো যাতে সেটা বসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ না করে, বরং তাকে আরও শক্তিশালী বা উজ্জ্বল দেখায়। আচ্ছা, ক্রেডিটটা একটু শেয়ার করা বা ঘুরিয়ে দেওয়া। অনেকটা তাই। দরকার হলে নিজের আলোটা একটু কমিয়ে বসকে বা গুরুকে আলোকিত হতে দেওয়া। এতে আপনার নিজের পজিশনটা লম্বা সময়ের জন্য সুরক্ষিত থাকে। এটা একটা সূক্ষ্ম চাল, বুঝলেন? সরাসরি সংঘাত এড়িয়ে নিজের পথ তৈরি করা। হুম। এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ। তার মানে নিজের প্রতিভাকে কন্ট্রোল করাও ক্ষমতার অংশ। আচ্ছা, এরপর কোন সূত্রটা জরুরি মনে হয় আপনার? কাজের মাধ্যমে জেতা, কথার মাধ্যমে নয়। এই ধারণাটাও খুব পাওয়ারফুল। সম্ভবত সূত্র নম্বর ৯, উইন থ্রু ইয়োর অ্যাকশনস, নেভার থ্রু আর্গুমেন্ট, শত্রুতা তৈরি করতে পারে। অন্যদিকে যদি কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেন, সেই জয়টা হয় অনেক বেশি স্থায়ী আর সম্মানজনক। এর কোনো উদাহরণ দেওয়া যায়? ঐতিহাসিক বা অন্য কিছু? বইতে অনেক উদাহরণ আছে। ধরুন, সেই সেনাপতির গল্প যে কিনা সরাসরি তর্ক বা শক্তি না দেখিয়ে চুপচাপ প্ল্যান করে আর ঠিক সময়ে ঠিক কাজটা করে যুদ্ধ জিতে নিল। মানে, কম কথা বলা, নিজের প্ল্যান গোপন রাখা আর কাজের মাধ্যমে রেজাল্ট দেখানো। হুম। এই কৌশলটা কিন্তু প্রতিপক্ষের মনে একটা সমীহ তৈরি করে, কিছুটা ভয়ও। তারা ঠিক বুঝতে পারে না আপনার পরের চালটা কি হবে। এই কম কথা বলার ব্যাপারটা, এটার উপর গ্রিন বেশ জোর দিয়েছেন মনে হচ্ছে। সূত্র ৪ও তো এরকমই। অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, প্রয়োজনের চেয়ে কম বলুন। একদম। এর একটা বড় কারণ হলো, আপনি যত বেশি কথা বলবেন তত বেশি ভুল করার সম্ভাবনা থাকে বা এমন কিছু বলে ফেলার চান্স থাকে যা পরে আপনার বিপক্ষেই ব্যবহার করা হতে পারে। ঠিক। কম কথা বললে আপনাকে বেশ রহস্যময়, বেশ গভীর মনে হয়। লোকে আপনার আসল উদ্দেশ্য বা চিন্তা নিয়ে নিশ্চিত হতে পারে না, ফলে তারা আপনাকে বেশি গুরুত্ব দেয়। নীরবতা নিজেই একটা ক্ষমতার অস্ত্র হয়ে উঠতে পারে। বেশি কথা বলা অনেক সময় দুর্বলতা বা আত্মবিশ্বাসের অভাবও বোঝায়। কিন্তু সব পরিস্থিতিতেই কি এটা সম্ভব? ধরুন অফিসে, যেখানে নিজের কাজটা তুলে ধরতে হয়, প্রেজেন্ট করতে হয়,
তখন কম বললে চলবে? এখানেই তো গ্রিনের সূত্রগুলো প্রায়োগিক দিকটা বোঝার ব্যাপার আছে। তিনি নিয়মগুলো দিচ্ছেন, কিন্তু কোথায় কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিচারবুদ্ধি তো পাঠকের। আচ্ছা। যেমন কর্মক্ষেত্রে হয়তো আপনাকে কাজ তুলে ধরতেই হবে, কিন্তু সেটা কিভাবে করছেন সেটাই আসল। আপনি কি সরাসরি বসের ক্রেডিটকে ম্লান করে নিজের কথা বলছেন, মানে প্রথম সূত্র ভাঙছেন? নাকি এমনভাবে বলছেন যাতে আপনার কাজটা টিমের বা বসের সাফল্য হিসেবেও দেখা যায়? ঠিক তাই। একইভাবে কম কথা বলার মানে তো এই নয় যে জরুরি তথ্যই দেবেন না। মানে হলো অপ্রয়োজনীয় কথা বা ধরুন নিজের ঢাক পেটানো, এগুলো এড়িয়ে চলা। বুঝলাম। এবার আরেকটা সূত্রের কথা বলি, যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। সূত্র ৫, সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। মানে সুনামের ওপর এত কিছু নির্ভর করে, জীবন দিয়ে হলেও সুনাম রক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ সুনাম বা রেপুটেশন হলো আপনার সামাজিক ক্ষমতার ভিত। আপনার সম্পর্কে লোকে কি ভাবে, সেটাই ঠিক করে দেয় তারা আপনাকে কতটা বিশ্বাস করবে, সম্মান দেবে বা হয়তো ভয় পাবে। একবার যদি সুনাম নষ্ট হয়, সেটা ঠিক করা খুব কঠিন। ভীষণ কঠিন। গ্রিন মনে করেন সুনাম রক্ষার জন্য সব রকম চেষ্টা করা উচিত, কারণ এটা আপনার সবচেয়ে দামি সম্পদগুলোর একটা। ভালো সুনাম থাকলে অনেক দরজা সহজে খুলে যায়, অনেক লড়াই হয়তো শুরু হওয়ার আগেই জিতে যাওয়া যায়। আর খারাপ সুনাম হলে? খারাপ সুনাম আপনার পথ বন্ধ করে দেয়, আপনাকে একা করে ফেলতে পারে। লোকে আপনাকে এড়িয়ে চলবে, আপনার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে। এজন্যই গ্রিন খ্যাতি বা সুনামকে জীবনের মতো দামি মনে করে রক্ষা করতে বলেছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে অনেকে অন্যের সুনাম ব্যবহার করে বা নষ্ট করেও নিজের ক্ষমতা বাড়াতে চায়, সে বিষয়েও সতর্ক করেছেন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা বাড়ানোর জন্য আর একটা কৌশলের কথা বইতে আছে। যেমন সূত্র ৩, কনসিল ইয়োর ইন্টেনশনস, মানে নিজের উদ্দেশ্য গোপন রাখা। এটা কিভাবে কাজ করে? এটা অনেকটা উম, দাবা খেলার মতো। আপনি যদি আপনার প্রতিপক্ষকে আগে থেকেই আপনার পরের চালটা জানিয়ে দেন, তাহলে সে তো সহজেই আপনাকে আটকে দেবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য, আপনার প্ল্যান এগুলো একটু ধোঁয়াশার মধ্যে থাকে, তাহলে প্রতিপক্ষ কনফিউজড হবে। তারা বুঝতে পারবে না আপনি ঠিক কী করতে চাইছেন। ফলে তারা ভুল চাল দিতে পারে বা ডিফেন্সিভ হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত চাল বা সিদ্ধান্ত মানুষকে অপ্রস্তুত করে দেয়, আর এই অপ্রস্তুতির সুযোগ নিয়েই ক্ষমতাশালীরা এগিয়ে যায়। তার মানে স্বচ্ছতার চেয়ে এখানে একটু একটু ধূর্ততা বা গোপনীয়তাকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। গ্রিনের দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, তিনি ক্ষমতাকে একটা খেলার মতো করে দেখছেন, যেখানে জিততে হলে কৌশল লাগে আর মাঝে মাঝে একটু একটু কঠিনও হতে হয়। তিনি বলছেন, আপনি যদি সবসময় খুব প্রেডিক্টেবল বা সরল হন, তাহলে অন্যরা সহজেই আপনার সুযোগ নেবে। উদ্দেশ্য গোপন রাখার মানে হল নিয়ন্ত্রণের সুতোটা নিজের হাতে রাখা। এই সূত্রগুলো শুনে মনে হচ্ছে এসব যেন রাজনীতি, যুদ্ধ বা বড় বড় কর্পোরেট জগতের ব্যাপার। সাধারণ মানুষের জীবনেও কি এগুলোর কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে। এটাই তো গ্রিনের বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিক। এই পাওয়ার ডায়নামিক্সগুলো শুধু বড় মঞ্চেই কাজ করে না, আমাদের রোজকার জীবনে, মানে স্কুল, কলেজ, অফিস, ব্যবসা, এমনকি পারিবারিক সম্পর্কের মধ্যেও কিন্তু এগুলো সারাক্ষণ চলছে। তাই? কিভাবে? আমরা হয়তো এটাকে ক্ষমতার খেলার নাম দিই না, কিন্তু এই নিয়মগুলো অজান্তেই সব জায়গায় কাজ করে। একটু উদাহরণ দিয়ে বলবেন? ৪, কে নিজের রেপুটেশন নিয়ে খুব সতর্ক, নিয়ম ৫। অথবা কে নিজের প্ল্যান গোপন রেখে অন্যদের চমকে দিচ্ছে, নিয়ম ৩। এগুলো তো আমরা হামেশাই দেখি চারপাশে। হ্যাঁ, এটা তো ঠিক। স্কুলেও হয়, বন্ধুদের মধ্যেও হয়। কে গ্রুপের লিডার হয়, কার কথা বেশি শোনা হয়, এগুলোও তো কোথাও না কোথাও এই নিয়মগুলোর সাথেই যুক্ত মনে হচ্ছে। একদম। কাকে কখন কি বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে হবে, কার থেকে দূরত্ব রাখতে হবে, এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোই কিন্তু প্রায়ই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কে সফল হবে, কে যেখানে ছিল সেখানেই থেকে যাবে। এটা অনেকটাই নির্ভর করে সে এই অদৃশ্য নিয়মগুলো কতটা ভালো বোঝে আর কাজে লাগাতে পারে তার ওপর। তাহলে প্রশ্ন উঠছে, এই নিয়মগুলো বা সূত্রগুলো জানাটা কেন দরকার? এগুলো জেনে কি আমরাও চালাক বা ম্যানিপুলেটিভ হয়ে যাব? এটা একটা জরুরি প্রশ্ন। গ্রিন হয়তো এটা বলছেন না যে এগুলো জানার উদ্দেশ্য শুধু অন্যকে ব্যবহার করা, বরং এই জ্ঞানটা আমাদের চোখ খুলে দেয়। চোখ খুলে দেয়? কিরকম? এটা আমাদের চারপাশের বাস্তবতাকে বুঝতে সাহায্য করে, যে বাস্তবতাটা হয়তো সবসময় উপরে দেখা যায় না। আমরা যা দেখি বা শুনি তার পেছনে প্রায়ই একটা অন্য সমীকরণ কাজ করে। এই সূত্রগুলো আমাদের সেই লুকানো দিকগুলো চিনতে সাহায্য করে। এর লাভটা কি?
অনেক লাভ। প্রথমত, আমরা সামাজিক বা পেশাগত জীবনে যে নানা রকম ফাঁদ পাতা থাকে সেগুলো এড়াতে শিখতে পারি। আপনি যখন জানবেন যে কেউ আপনার বিরুদ্ধে কোনো কৌশল ব্যবহার করতে পারে, আপনি সতর্ক হয়ে যাবেন। আত্মরক্ষা। ঠিক। দ্বিতীয়ত, আপনি অন্যের উদ্দেশ্য বা চালগুলো ভালো করে বুঝতে পারবেন। তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা কমে। আর তৃতীয়ত, দরকার পড়লে নিজেকে বাঁচাতে বা নিজের অবস্থা ভালো করতে আপনিও এই কৌশলগুলো ব্যবহার করতে পারেন। এটা অনেকটা সেলফ ডিফেন্সের মতো। নিয়ম জানা থাকলে আপনাকে কেউ সহজে হারিয়ে দিতে পারবে না। এটা ঠিক। জ্ঞানী শক্তি, জ্ঞানী আত্মরক্ষা। আচ্ছা, একটু থামা যাক। আমরা যারা শুনছি একটু ভাবি, কখনো কি এমন হয়েছে যে কারুর সামনে নিজেকে খুব বেশি প্রমাণ করতে গিয়ে ফল উল্টো হয়েছে? হয়তো ভেবেছিলাম যোগ্যতা দেখালে প্রশংসা পাব, কিন্তু উল্টে বস বা সিনিয়র অসন্তুষ্ট হলেন। এটা কি সেই প্রথম নিয়ম গুরুকে ছাপিয়ে না যাওয়ার লঙ্ঘন ছিল? অথবা ধরুন, কখনো কি কাউকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিলেন, আর পরে মনে হয়েছে সেই বিশ্বাসের সুযোগ নেওয়া হয়েছে? হয়তো নিজের সব প্ল্যান বা দুর্বলতা অসাবধানে বলে ফেলেছিলেন, মানে নিয়ম ৩ বা ৪ ভেঙেছিলেন, আর তার ফল ভুগতে হয়েছে। অন্যদিকে এমন অভিজ্ঞতাও কি হয়েছে যে কোনো পরিস্থিতিতে চুপ থেকে কম কথা বলে আপনি দেখেছেন যে আপনার নীরবতায় আপনাকে অন্যের চোখে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে? লোকে হয়তো আপনার গাম্ভীর্য বা আপনার উদ্দেশ্য নিয়ে বেশি ভাবতে শুরু করেছে? এই অভিজ্ঞতাগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা আসলেই একটা দাবার বোর্ডের মতো। সবাই এক একটা ঘুঁটি, আর চারপাশটা হলো খেলার মাঠ। কোন ঘুঁটি কেমন, কার চাল কি হতে পারে, বোর্ডের কোথায় সুবিধে কোথায় অসুবিধে, এগুলো বোঝাটা খুব জরুরি। ক্ষমতার এই সূত্রগুলো আমাদের খেলার নিয়ম বুঝতে সাহায্য করে, যাতে আমরা আরও ভেবেচিন্তে নিজেদের চাল দিতে পারি। তাহলে মোদ্দা কথা হলো, এই বই বা এই সূত্রগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলোকে গভীরভাবে বুঝতে হবে, নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখতে হবে। একদম। আর রবার্ট গ্রিনও নিজেও সম্ভবত এটা বলবেন না যে এই ৪৮টা নিয়ম সব সময় সব পরিস্থিতিতে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জীবন তো অনেক জটিল, অনেক পরিবর্তনশীল। সব নিয়ম সব জায়গায় খাটে না, আর সব নিয়ম হয়তো নৈতিকভাবে ঠিকও না। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখব? শেষ শিক্ষাটা হয়তো এটাই যে এই নিয়মগুলো অনেকটা তলোয়ারের মতো। আপনি এগুলো আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারেন, আবার আক্রমণের জন্য। জরুরি নয় যে আপনি সবসময় এগুলো ব্যবহার করবেন বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ কোনো পদ বেছে নেবেন, কিন্তু নিয়মগুলো জানাটা জরুরি। কেন? যাতে যখন অন্য কেউ আপনার বিরুদ্ধে এই কৌশলগুলো ব্যবহার করবে, তখন আপনি পরিস্থিতিটা বুঝতে পারেন, আপনি যাতে সহজে সেই খেলার শিকার না হন। জ্ঞানটাই এখানে আসল শক্তি, যা আপনাকে রক্ষা করতে পারে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, সবার জন্য, একটু ভাবার জন্য। ক্ষমতার এই কৌশলগুলো জানার পর ব্যক্তিগত জীবনে কোনটা প্রয়োগ করা নৈতিক আর কোনটা অনৈতিক, সেই সীমারেখাটা আমরা নিজেরা কিভাবে টানব? ক্ষমতা অর্জন আর নৈতিকতার মধ্যে ভারসাম্য রাখা বাস্তব জীবনে আসলে কতটা সম্ভব? নাকি গ্রিনের দেখানো পথে ক্ষমতা অর্জন করতে গেলে নৈতিকতাকে কিছুটা হলেও বিসর্জন দিতেই হয়? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও অনেক ভাবনার দিকে ঠেলে দেবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।